আমার স্বামী তার নিজের প্লেট থেকে মুরগির রান তুলে আমার প্লেটে দিয়ে বলল, আজকে তুমি রানটা খাও। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি শাশুড়ি খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে আমার বুকে। ননদ ললিতা পাশে আরেকটা রান চিবিয়ে চিবিয়ে ভাত খাচ্ছে, যেন দুনিয়ায় কোনো কিছুতে তার আগ্রহ নেই। আমি তাড়াতাড়ি করে আমার স্বামীর পাতে রানটা তুলে দিয়ে বললাম, না না, আমি রান খাবো না, এটা তোমার জন্য। স্বামী আবার আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো, বলল, আমি বলছি আজকে তুমি খাও, সব দিন তো আমিই খাই, আজকে তুমি খাও। শাশুড়ি মা তখন মুখ বাঁকিয়ে বললেন, আরে বৌমা যখন বলছে খাবে না, তাহলে এত জোর করছিস কেন? রানটা তো তোর জন্যই রাখা, সেই ছোটবেলা থেকে তুই আর তোর বোনই রান খাস, আজকে হঠাৎ করে তোর কি হলো? আমার স্বামী শান্ত গলায় বলল, মা, সব সময় তো আমি আর ললিতাই খাই, আজকে না হয় আমার ভাগেরটা জুই খাক, ওরা তো খুব একটা বয়স না, সারাদিন কষ্ট করে নিজের হাতে রান্না করলো, আজকে না হয় জুই খাক। শ্বশুর মশাই তখন একটু গলা চড়িয়ে বললেন, আহা, তোমরা কি শুরু করলে? আগে খেয়ে নাও, খাবার সামনে রেখে এসব কথা বলতে হয় না। সবাই আবার খাওয়া শুরু করলো, কিন্তু শাশুড়ির ওই দৃষ্টির পর আমার গলা দিয়ে আর খাবার নাম ছিল না। মনে হচ্ছিল গলার কাছে আটকে যাচ্ছে খাবার। তাও জোর করে মুখে 2-1 লোকমা ভাত তুলে দিয়ে কোনো মতে খাওয়া শেষ করলাম। আমাদের বিয়ে হয়েছে আজকে 2 বছর ধরে। আমার স্বামী আমার চেয়ে 9 বছরের বড়। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙ্গা খাটুনি খাটেন। আমার যখন 17 বছর বয়স, সদ্য ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলাম, ঠিক তখনই আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী আমাকে অনেক বুঝিয়েছিল, জুই, তুমি পড়াশোনাটা থামিও না, ইন্টার পরীক্ষাটা অন্তত দাও, আমি তোমাকে সব রকম সাহায্য করব। কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমার কোনোদিনও পড়াশোনা ভালো লাগতো না, বইয়ের পাতা খুললেই আমার মাথা ঝিমঝিম করতো। আমার ইচ্ছা ছিল একটাই, একটা সংসার হবে, নিজের হাতে গুছিয়ে রাখবো, সবাইকে ভালোবেসে আপন করে নিব, মন দিয়ে সংসার করতে আমার সব আনন্দ। কিন্তু শ্বশুর বাড়িতে পা দেওয়ার পর থেকে বাস্তবতার রূপটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো। এই বাড়িতে আমার শাশুড়ি মায়ের বিচার যেন এক অদ্ভুত দাড়িপাল্লায় মাপা হয়। নিজের মেয়ের বেলায় তিনি 16 আনায় উজাড় করে দেয়, আর ছেলের বউয়ের বেলা 4 আনা সহানুভূতিও যেন তার থেকে আশা করা পাপ। অথচ ওনার নিজের মেয়ে মানে আমার ননদ ললিতা আর আমার বয়স প্রায় কাছাকাছি। ললিতা এবার অনার্সে ভর্তি হয়েছে, সারাদিন বই খাতা নিয়ে টেবিলে বসে থাকে, আর না হয় মোবাইল টিপে। তার গায়ের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে মাথার চুল আশ্রয় দেওয়া পর্যন্ত সব শাশুড়ি মা নিজের হাতে করে দেন। আমার মেয়েটা পড়াশোনা করছে, তাই তাকে কষ্ট দেওয়া যাবে না, এই হলো ওনার যুক্তি। আর আমার বেলা, আমি তো আর পড়াশোনা করি না, তাই সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সংসারের সব কাজ আমার ঘাড়ে। রান্নাঘর মোছা, থালা বাসন মাজা, 4-5 পদের খাবার তৈরি করা, সব একা হাতে করি। তাতেও শাশুড়ির মন জুড়ে না, ভুল ধরাই ওনার নিত্যদিনের কাজ। নিজের সমবয়সী একটা মেয়ে রাজকন্যার মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি একই বাড়িতে ঝি চাকরের মতো খেটেও এক ফোঁটা ভালোবাসা বা কদরও পাচ্ছি না। দস্তরখানা গুটিয়ে রাতের থালা বাসন ধুয়ে যখন ঘরে ফিরলাম, তখন রাত 11টা বেজে গেছে। সারা শরীর যন্ত্রণায় চাবাচ্ছে। স্বামী খাটে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আমাকে ঘরে ঢুকতে দেখে ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকালো, জুই, এসে শুয়ে পড়ো, মুখটা অমন কালো করে আছো কেন? সে মৃদু গলায় জিজ্ঞেস করলো। আমি বিছানার এক কোণে বসে মাথা নিচু করে বললাম, আজকে খাওয়ার টেবিলে তুমি অমন করে না বললেই পারতে। আম্মা কতটা রাগ করেছে জানো, কাল সকালে আমাকে কথা শোনাবে। স্বামী আমার পাশে এসে বসলো, হালকা করে আমার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কেন কথা শোনাবে? তুমি কি মানুষ নও? ললিতা রান খেতে পারলে তুমি কেন পারবে না? যে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত পুরো পরিবারের জন্য রান্না করে, সে কি একটা মুরগির রান্নার পাওনাদার নয়? কিন্তু আম্মা তো ভাববেন আমি তোমাকে ওনার বিরুদ্ধে উস্কানি দিচ্ছি। আমি নিচু স্বরে বললাম, আম্মা যা ভাবার ভাবুক জুই, আমি জানি তুমি পড়াশোনা ছেড়ে কেবল এই সংসারটাকে ভালোবাসতে চেয়েছো, কিন্তু সংসার মানে কেবল খাটুনি নয়, তোমারও তো কিছু অধিকার আছে। আমি যদি স্বামী হয়ে তোমার এই অধিকারটুকু না দিতে পারি, তবে আমার এই চাকরির কোনো দাম নেই। স্বামীর কথাগুলো শুনে চোখের কোণে জল চলে এলো। এ বাড়িতে শাশুড়ির অবহেলা আর কটু কথা সয়ে বেঁচে থাকার পেছনে কেবল আমার স্বামীর এই ভালোবাসাটুকু একমাত্র জোর। কিন্তু আমি জানতাম আজকের এই ঘটনাটা এত সহজে শেষ হবে না। শাশুড়িমা রাতের এই অপমান কিছুতে হজম করবেন না। কাল সকালে সূর্যটা আমার জন্য নতুন কোন অশান্তির বার্তা নিয়ে আসবে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। সকাল 6:30টার মধ্যে বিছানা থেকে নেমে পড়লাম। রান্নাঘরে গিয়ে হাত মুখ ধুয়ে যখন চায়ের কেতলিটা চুলায় বসালাম, তখন বাড়ির সবাই ঘুমিয়ে। প্রতিদিনের অভ্যাস মতো আগে চা বানিয়ে থালা বাসনগুলো ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু বুকের ভিতরে এক ধরনের অজানা ভয় খটখট করছিল। কাল রাতের ঘটনাটা যে শাশুড়ি মা এত সহজে ভুলে যাবেন না, তা আমার খুব ভালো করে জানা ছিল। 7টা বাজতেই রান্নাঘরের দরজায় ছায়া পড়লো। তাকিয়ে দেখি শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, মুখটা গম্ভীর, চোখের কোণে এক ধরনের অবহেলা। আমি নিচু সুরে বললাম, আম্মা চা দিচ্ছি, আপনি গিয়ে বসুন। উনি চায়ের কাপের দিকে না তাকিয়ে একদম ঠান্ডা গলায় বললেন, চা পরে খাওয়া যাবে, আগে বলো তো বৌমা, কাল রাতে আমার ছেলেকে কি কি গিলে খাওয়ালে যে সে নিজের মায়ের সাথে ওইভাবে কথা বললো? আমি ধুক করে ওঠা বুকটা চেপে ধরে রাখলাম। আম্মা বিশ্বাস করুন, আমি ওনাকে কিছুই বলি নাই, উনি নিজে থেকেই। আহা থামো, আর ঢং করতে হবে না।
শাশুড়ি মা হাত উঁচিয়ে আমাকে থামিয়ে দিলেন। আমি তো আর নতুন দুনিয়া দেখছি না, কোনটা নিজের মনের ইচ্ছায় আর কোনটা কারো শেখানো বলি তা আমি ভালো করে চিনি। ছোটবেলা থেকে যে ছেলে মায়ের মুখের উপর একটা কথাও বলেনি, সে আজ বউর এক রানের জন্য মায়ের সাথে দাঁড়িয়ে গেল। কত বড় চাল তোমার, তাই না? কথাগুলো শোনার পর আমার চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পড়ার মতো অবস্থা হলো, কিন্তু আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। রান্নাঘরের দেয়ালের দিকে তাকিয়ে ভাবলাম, এই বাড়িতে খাটুনির কোনো অভাব নেই, কিন্তু একটু ভুল বুঝাবুঝি হলেই সব অপরাধের দায় আমার কাঁধে এসে পড়ে। ঠিক সেই মুহূর্তে ললিতা ঢুলু ঢুলু চোখে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। শাশুড়ি মায়ের গলার স্বর মুহূর্তের মধ্যে বদলে গেল, একেবারে মোমের মতো নরম হয়ে। এত সকালে উঠলি কেন? তোর তো রাতে অনেক দেরি করে পড়াশোনা শেষ হয়েছে, যা ঘরে গিয়ে শুয়ে থাক, আমি চা ঘরে পাঠিয়ে দিচ্ছি। ললিতা একটা হাই তুলে বলল, না মা, মাথাটা একটু ধরেছে, চাটা এখানেই দাও। শাশুড়ি মা তাড়াতাড়ি কাপে চা ঢেলে ললিতার হাতে তুলে দিলেন। তারপর আমার দিকে ঘুরে কঠিন স্বরে বললেন, সবাই তো আর সারাদিন ঘরের আনাচে কানাচে অলস সময় কাটায় না। আমার মেয়েটার মাথার কাজ, ওর শরীরের যত্ন নেওয়া দরকার। আর তোমার তো কাজ বলতে খালি এই হাড়ি পাতিল মাজা, ওটুকুতে যদি এত হিংসা হয় তবে তো বিপদ। আমি কোনো কথা বললাম না, নীরবে কাটাকুটির দিকে মনোযোগ দিলাম। প্রতিবাদের ভাষা আমার জানা ছিল, কিন্তু এই সংসারে টিকতে হলে মুখ বুজে সহ্য করাই একমাত্র পথ। তা গত 2 বছরে ভালোভাবে শিখে গেছি। 8টার দিকে আমার স্বামী তৈরি হয়ে ঘর থেকে বের হলেন। অফিসে যাওয়ার আগে টেবিলে নাস্তা খেতে বসলে শাশুড়ি মা গিয়ে পাশে বসলেন। খুব দরদ দেখিয়ে রুটি আর ডিম এগিয়ে দিয়ে বললেন, আজকে তোকে নাস্তাটা একটু বেশি করে খেতে হবে, কাল রাতে তো ঠিক মতো খাস নাই। বৌমা তো রানটা তোকে দিতে গিয়ে পুরো পরিবেশটাই নষ্ট করে দিল। স্বামী তখন প্লেটে হাত না দিয়ে একবার আমার দিকে তাকালেন। আমি তখন রান্নাঘরের কোণে দাঁড়িয়ে চায়ের বাসন ধুচ্ছিলাম। তিনি স্পষ্ট গলায় বললেন, মা, কাল রাতের কথা নতুন করে তুলছো কেন? জুই তো কাল সারাদিন খেটে রান্না করেছিল, আমি শুধু চেয়েছিলাম ও একটু ভালো মতো খাক, এতে দোষের কি? শাশুড়ি মা একটু আমতা আমতা করে বললেন, না মানে, আমি তো খারাপ কিছু বলিনি রে বাবা, থাক মা, আর কথা বাড়িও না, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে তিনি তড়িঘড়ি করে 2 লোকমা খেয়ে উঠে পড়লেন। বাড়ি থেকে বের হওয়ার আগে দরজার পাশে দাঁড়িয়ে তিনি আমার দিকে তাকালেন, নিচু স্বরে বললেন, নিজের যত্ন নিও, কারো কথা মন খারাপ করো না, আমি তো আছি। কথাটা বলেই তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। তার কথা শুনে কষ্ট এক নিমিষে হালকা হয়ে গেল। এই বাড়িতে অত্যাচার আর অবহেলার অভাব নেই, কিন্তু এই লোকটার একটুখানি ভালোবাসাই আমার সারাদিনের ক্লান্তি আর অপমান ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে আমি জানতাম উনি অফিসে চলে যাওয়ার পরে এই ফাঁকা বাড়িতে আমার জন্য আসল পরীক্ষা অপেক্ষা করছে। শাশুড়ি মায়ের সেই রাগী চোখ দুটো এখন আমার দিকে জমে আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো।